আশা করি সবাই ভালো আছো। ইলেকশন কমপ্লিট হয়ে গেছে, সব আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখন আমাদের আর এরপর আমার কাজ হচ্ছে তোমাদের প্রতি একটু নজর দেওয়া। খুব এই বছর তো বেরোবেই তোমাদের নোটিফিকেশন। তো আজকে আমি এমসিকিউ নিয়েই আলোচনা করব। এখন দুটো সেট আমার আছে, একটা এটা বিশেষ একটা আলোচনা হবে, তার সাথে এমসিকিউ এখানে আছে, এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, এটা খুব এর আগেও আলোচনা হয়েছে, দেখবো তোমাদের এটা রিভাইজ বলতে বলা যায়, এটা রিভাইজ হবে। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এবং পিএসসিতে যারা পরীক্ষা দেবে, শুধু অ্যাকাউন্ট পোর্শনের কোশ্চেনগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে মিসিনাস সার্ভিস প্লাস হচ্ছে ডাব্লিউবিসিএস সবগুলোই কিন্তু এমসিকিউ জন্য অ্যাপ্লিকেবল। অনলি অ্যাকাউন্ট পোর্শনটা বাদ দিলে ডাব্লিউবিসিএস এবং মিসিনাসের জন্য এটা কাজে লাগবে। তো এখানে প্রথমে একটু আলোচনা করবো। আজকে আজকে আলোচনা হবে তোমার অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি, কনস্টিটিউশন এন্ড ভূগোল। ঠিক আছে, এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টেন্সির যে সাবজেক্টটা থাকবে, বিষয়টা থাকবে, চ্যাপ্টারটা থাকবে, সেটা হচ্ছে আমাদের তোমার কোম্পানি অ্যাকাউন্ট সংক্রান্ত, কোম্পানি অ্যাকাউন্ট আইনি কাঠামো, শেয়ার মূলধন, মূল্যায়ন, এগুলো থাকবে। আর ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে থাকবে 2005 থেকে 2020 পর্যন্ত, এখানে কিছু প্রশ্ন থাকবে। আর থাকবে তোমার সংবিধানে কিছু থাকবে, সিএজি, সরকারি তহবিল, নীতি নির্ধারণ সংক্রান্ত, পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী ব্যবস্থা, অর্থনীতি, সম্পদ, কিছু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো এইগুলো জাস্ট আমি একটু লিস্ট করে দিয়েছি, সেই লিস্ট গুলো তোমরা দেখে নাও। এখানে যেটা প্রথম দেওয়া আছে যে সেকশন 245, এখানে 245 কোম্পানি সংজ্ঞা, সেকশন 55 কোম্পানি অ্যাক্ট অনুসারে প্রেফারেন্স শেয়ারসের ডেফিনিশন, রিডেমশনের সংজ্ঞা লেখা আছে। এইগুলো মনে রাখবে, যা সংজ্ঞাগুলো আমি বলছি, ডিটেলস আমি যাচ্ছি না। ঠিক আছে, রিডেমশন কাকে বলে, রিডেমশন কতদিন পর কি কন্ডিশন থাকে, সব এগুলো হচ্ছে কমার্শিয়াল লয়ের, বিজনেস লয়ের ব্যাপার এগুলো। প্রেফারেন্স শেয়ার কোথায় আছে? প্রেফারেন্স শেয়ার আছে তোমার সেকশন 55 এ। আর সিকিউরিটিজ অফ বাইব্যাক আছে 68 এ। বাইব্যাক সম্বন্ধে আমি একটা বড় ভিডিও করেছিলাম, বাইব্যাক। ঠিক আছে, তো সেখান থেকে বাইব্যাকটা জেনে গেছো। এরপর হচ্ছে কি অ্যাকাউন্টিং ও স্ট্যান্ডার্ডের নিয়ম, এএস আইসিআই যে এস আছে, সেখানে আইএফআরএস, এটা হচ্ছে এস গুলো আইসিআই দ্বারা জারি করা হয়। আর আইএফআরএস জানো আইএএসবি দ্বারা জারি করা হয়েছে। ঠিক আছে, আইএএসবি, এটা আইএসসি ছিল 2001 থেকে 2000 পর থেকে, এটা 2001 পর থেকে এটা আইএসবি হয়ে যায়। শিডিউল 3 তোমরা জানো, শিডিউল 3 তে কি আছে? শুধুমাত্র কোম্পানিগুলির প্রযোজ্য লাভ প্রতিষ্ঠা ও তফসিল অনুযায়ী তৈরি করা হয়। মানে এখানে কি যেহেতু বাংলায় লেখা আছে, এখানে বলতে চাইছি যে কোম্পানির প্রযোজ্য লাভ প্রতিষ্ঠা, অর্থাৎ প্রফিট আর লস অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যালেন্স শিট, এইগুলো এই শিডিউল 3 দেওয়া আছে। এই শিডিউলে কিন্তু তোমার 4টা ডিভিশন আছে। হ্যাঁ, অ্যাজ পার তোমার সেকশন, অ্যাজ পার সেকশন 133। ঠিক আছে, অ্যাজ পার সেকশন 133 কোম্পানি অ্যাক্ট, এখানে 3টে ডিভিশন আছে শিডিউল 3 তে। ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। ডিভিশন 1 এ বলা আছে যে সকল কোম্পানিগুলো এস মেনে কাজ করে, অর্থাৎ এস মানে কারা? এস কারা মানে যাদের তোমার টার্নওভার, অ্যানুয়াল টার্নওভার হচ্ছে তোমার 250 কোটি টাকা পর্যন্ত। আর 250 কোটি টাকার বেশি যাদের, তারা কিন্তু ইন্ড এস করে, ইন্ড এস। হ্যাঁ, ইন্ড এস এর জন্য শিডিউল 3 তে যেটা বলা আছে ডিভিশন 2। হ্যাঁ, ডিভিশন 2 তে ব্যালেন্স শিট তোমার ইয়ে দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, প্রফিট লসের ফরম্যাট দেওয়া আছে। আর যারা এনবিএসসি,
হ্যাঁ, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেগুলো আছে তারা শিডিউল 3 ডিভিশন 3 অনুসারে অ্যাকাউন্ট তৈরি করে। ঠিক আছে, এটা আবার চোখ বুলিয়ে নাও আর ছবি তুলে নিতে পারো। আর আমি তোমরা বললে এটা তোমাদের গ্রুপও আমি দিয়ে দিতে পারি। এখানে দেখো সেকশন 92 তে আছে কি আছে, বার্ষিক রিটার্ন। এটা অ্যানুয়াল, ভুল বানানটা, অ্যানুয়াল বার্ষিক রিটার্ন দিতে, অ্যানুয়াল বার্ষিক রিটার্ন তোমরা জানো, অনেকেই জানো বা অ্যাকাউন্টস অনেকেই জানো না। সেকশন 92 অনুসারে অ্যানুয়াল রিটার্ন দিতে কতদিনের মধ্যে এজিএম যখন কমপ্লিট হয়ে যায়, এজিএম হয়, এজিএম কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে এজিএম করতে হয়। এজিএম কমপ্লিট হয়ে যাওয়ার 60 ডেজের মধ্যে কিন্তু তোমার এজিএম কমপ্লিট হয়ে যাওয়ার 60 ডেজের মধ্যে তোমার অ্যাজ পার 92, হ্যাঁ, আরওসিকে অ্যাকাউন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, সেকশন 197 বলছে এটা ম্যানেজার রেমুনারেশন দেওয়া আছে। ম্যানেজার কি রেমুনারেশন পাবে, তার কি ক্যালকুলেশন হবে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে শেয়ারের জীবন চক্র দেখে নেওয়া হবে। শেয়ারের জীবন চক্র, শেয়ার ইস্যু করা হয়, শেয়ার ইস্যু হয়। শেয়ার ইস্যু হলো কি কি শেয়ার ইস্যু হয়? এমনি জেনারেল শেয়ার থাকে, তার সাথে ইকুইটি শেয়ার, বোনাস শেয়ার, প্রোটা শেয়ার। একটা নোটস মনে রাখবে, এখানে দেওয়া আছে। এই নোটসটা কি লেখা আছে, ডিসকাউন্টেড শেয়ার ইস্যু করা যায় না। এটা সেকশনটা মনে রাখবে শুধু, ডিসকাউন্টেড শেয়ার ইস্যু করা যায় না অ্যাজ পার সেকশন 53। এবং দু একটা শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায়, সেটা আলাদা ব্যাপার কিন্তু। ঠিক আছে, সেটাই সুইট ইকুইটি শেয়ার এটা আর তোমার ইস্যু করা যায়। এরপরে ডিফল্ট দিয়ে যে ক্যাশ, যদি ডিফল্ট হয়, দেখো এখানে বলা আছে কল ইন এরিয়া, কল ইন অ্যাডভান্স, এই দুটো ঘটনা তোমরা জানো। হ্যাঁ, কল ইন এরিয়ার অর্থাৎ একটা 10 টাকার একটা শেয়ার ছিল, আমি প্রথমে 6 টাকা নিয়েছিলাম, আমার কত টাকা পাওনা ছিল, 4 টাকা ছিল, সেটা আমি এরিয়ারটাকে ক্লেম করতে পারি যে কোনো টাইম। ঠিক আছে, আবার অ্যাডভান্সও অনেকটা, কল ইন অ্যাডভান্সও অনেকে হয়, কল ইন অ্যাডভান্সও হয়। ঠিক আছে, এখন যদি কেউ ডিফল্ট করে তখন কিন্তু শেয়ারটাকে বাজেয়াপ্ত করা হয়। শুধু বাজেয়াপ্তই হয় না, বাজেয়াপ্ত মানে ফরফিট করে দেওয়া হয়। ফরফিট করে দেওয়ার পরে সেটাকে রিইস্যু করা হয়। ঠিক আছে, শেয়ারকে যখন ফরফিট করা হয়, সে ফরফিট করে দেওয়ার পরে শেয়ারটাকে রিইস্যু করা হয়। রিইস্যু করলে একটা জিনিস মনে রাখবে, এখানে এমসিকিউ আসতে পারে। রিইস্যু করলে কি হয়, শেয়ার বাজেয়াপ্ত করলে মূলধনী লাভ হয়, শেয়ার বাজেয়াপ্ত করলে মূলধন লাভ হচ্ছে। তার মানে কি টোটালটা, ওই ধরো একজনের 100 টাকা শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে, তার মানে কি টোটাল টাকাটাই প্রফিট করলো। প্লাস কি হলো, ওর যে এরিয়ার যে শেয়ারটা ছিল সে তো কি করবে, টোটাল শেয়ারটা তো মার্কেটে সে বিক্রি করবে। হ্যাঁ, মার্কেটে বিক্রি করে দিলে কিন্তু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে, সর্বোচ্চ ডিসকাউন্ট বাজেয়াপ্ত করে যদি বেশি হতে পারবে না। এটা মনে রাখবে, যত ডিসকাউন্ট দিবে, ধরো আমি 100 টাকার শেয়ার আছে, সেটাকে আমি প্রফিট করেছি, আমি যখন ডিসকাউন্ট দেবো আর কি, সেই ডিসকাউন্টটা কোনোভাবে বাজেয়াপ্ত যত টাকা আমি করেছি তার চেয়ে বেশি হবে না। হুম, প্রিমিয়াম রেশিও করলে প্রিমিয়াম মূলধনী রিজার্ভে আর একটা কথা হচ্ছে, যদি আমি শেয়ারটাকে প্রিমিয়ামে বিক্রি করি, অর্থাৎ এক্সট্রা বেশি টাকা দিয়ে বিক্রি করি, তখন কিন্তু আমার ক্যাপিটাল রিজার্ভ হয়, এটা মনে রাখবে। অর্থাৎ আমি একটা 10 টাকার শেয়ার আমি বাজেয়াপ্ত করেছি, প্রফিট করেছি, আমি সেটাকে 12 টাকায় দিচ্ছি, এই 2 টাকা আমি লাভ করছি, 2 টাকা লাভটা আমার কোথায় যাবে, ক্যাপিটাল রিজার্ভে যাবে। ঠিক আছে, এরপর চলে আসে মূল্যায়ন কর্পোরেটে কিছু পুনর্গঠনের সূত্র আছে। এভারেজ প্রফিট কাকে বলে, গুডউইলের ক্ষেত্রে এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। হ্যাঁ, এভারেজ প্রফিট গুডউইলের ক্ষেত্রে এভারেজ প্রফিট যত হচ্ছে ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, কত বছর যদি পারচেজ সেটা মাল্টিপ্লাই। সুপার প্রফিট গুডউইল কি, হ্যাঁ, সুপার প্রফিট গুডউইল হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নাম্বার। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে কি, নেট ইনট্রিনসিক বেসিস। এগুলো মনে রাখবে, এইগুলো থেকে কিওয়ার্ড এগুলো। আর্নিং ইয়ার শেয়ার হচ্ছে আর্নিং ক্যাপাসিটি, আর্নিং পার শেয়ার যাবে। অ্যামালগেমেশন, অ্যামালগেমেশন কাকে বলে জানো? অ্যামালগেমেশনের এসটা বলে দিই, তোমার আগেও বলেছি আমি। অ্যামালগেমেশনের এস হচ্ছে, অ্যামালগেমেশনের এস হচ্ছে 40। ঠিক আছে, সম্পদকে বুক ভ্যালুতে নেওয়া হয়, আমার অন্তত 70 শেয়ার হোল্ডারদের সম্মতি প্রয়োজন। আভ্যন্তরীণ পুনর্গঠন, ইন্টারনাল রিকনস্ট্রাকশন, নিজেদের মূলধনের পুনর্গঠন বোর্ড বা ট্রাইব্যুনালের অনুমোদনে আবশ্যক। ইন্টারনাল রিকনস্ট্রাকশন, এটা হচ্ছে এস।
13। হ্যাঁ, নিজেদের অনুমোদনের করতে পারে কোর্ট বা ট্রাইব্যুনালের অনুমোদন আবশ্যক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ ইন্টারনাল কনস্ট্রাকশন করতে গেলে কিন্তু কোর্টের অনুমোদন খুবই দরকার বা ট্রাইব্যুনালের অনুমোদন খুবই দরকার। ইন্টারনাল কনস্ট্রাকশন কেন করছে? কোম্পানি দীর্ঘদিন ধরে লসে রান করছে, অর্থাৎ তোমার প্রফিটটা ডেবিট ব্যালেন্স হয়ে গেছে ব্যালেন্স শিটে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সেই লসটা, প্রফিট বলছি, লসটা ডেবিট ব্যালেন্সে আছে, সেইটাকে যদি আমি মিট আপ করতে হয়, তাহলে কিন্তু আমার একটা পুনর্গঠনের দরকার, ইন্টারনাল রিকনস্ট্রাকশনের দরকার আছে। দেওয়া হয়, সেক্ষেত্রে ক্রেডিট দেওয়া হয়, টোটালটাই রিকনস্ট্রাকশন পুরোটাই এটাকে মেট আপ করার জন্য, ঠিক আছে? আপত্তিপূর্ণ কোনো ইন্টারনাল রিকোয়েস্টটা নিজের, আমি জাস্ট এমসিকিউর জন্য বলছি, ডিটেলস আমি বলছি না, অনেক বড় বড় চ্যাপ্টার এগুলো, ঠিক আছে? তার জার্নাল এন্ট্রিস আলাদা আছে, তার অ্যাকাউন্টিং আলাদা আছে, ঠিক আছে? এরপর চলে এসো সংগ্রামে, আমার চলে এসেছে হিস্ট্রিতে এখানে এই পার্টটা আমরা পড়বো। বঙ্গভঙ্গ থেকে 2020 পর্যন্ত, বঙ্গভঙ্গ হয়েছিল 2005 কার্টুনের সময়ে। আমরা এগুলোতে এমসিকিউ যাবো একটু পরে। 2011-তে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, ঠিক আছে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, রাজধানী দিল্লিতে চলে গেল। এখানে কিন্তু আমাদের রাজধানী কোথায় ছিল? প্রথমে আমাদের রাজধানী ছিল কলকাতাতে, ঠিক আছে? কলকাতা থেকে 2011 সালে কোথায় চলে গেল রাজধানী? রাজধানী চলে গেল দিল্লি। মনে রাখবে, কলকাতা আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল। 1919 সালে রাওলাট আইন হলো, বিনা বিচারে আটক রাখা যেত 2 ইয়ার, বিনা বিচারে 2 বছর আটক রাখা যেত। হ্যাঁ, তারপর এর এগেনস্টে, এই আইনটার এগেনস্টে কিন্তু যে এজিটেশন হয়, তার জন্য জালিয়ানওয়ালাবাগ এই হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল। হ্যাঁ, জেনারেল ডায়ার করেছিল, এটা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। এই স্বদেশী বয়কট সময়টা দেখে না, স্বদেশী বয়কট আন্দোলন হচ্ছে 2005 থেকে 8। মুসলিম লীগ ফাউন্ডেশন ঢাকাতে হয়েছিল এটা 1906 সালে। সুরাট বিভাজন হয়েছিল, সুরাট স্প্লিট 1907 সালে। নরমপন্থী বামপন্থীতে কংগ্রেস পেয়ে গিয়েছিল 1905 সালে। 1915 সালে গান্ধীজি, হ্যাঁ, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন। আর তারপরে অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি এইভাবে করছি। সংস্কার চুক্তি সত্যাগ্রহ, মল্লামিন্ট রিফর্ম 1909 সালে হয়েছিল, মল্লামিন্ট রিফর্ম। এটা ছিল কি? হ্যাঁ, মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মন্ডল একটা তৈরি করা হয়েছিল, যেটা ডিভাইড এন্ড রুল পলিসি করেছিল এইসব, ঠিক আছে? এরপর আসছে কি 1916 সালে লখনৌ প্যাক্ট, এটা মনে রাখবে, কংগ্রেসের সাথে মুসলিম লীগের একটা লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে। 1919 সালে হ্যাঁ, 1919 সালে হচ্ছে যে চেমসফোর্ড, মন্টেগে চেমসফোর্ড, হ্যাঁ, মন্টেগে চেমসফোর্ড একটা এগ্রিমেন্ট হয়েছিল, ঠিক আছে? এরপরে গান্ধীজি যখন ফিরে এলো 1915 সালে, 1915 সালে গান্ধীজি ফিরে এলো, এবং দেখলে গান্ধীজির যে প্রথম যে গণ আন্দোলনে যোগদান করলো সেটা চম্পারণ, হ্যাঁ, বিহারের চম্পারণ, বিহারে, এটা হচ্ছে বিহারে অবস্থিত, বিহারের চম্পারণে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি কি আন্দোলন করেছিল? আহমেদাবাদের মিল সমিতি আন্দোলন ছিল 1918 সালে। আর খেদাতে 18 সালে হয়েছিল ভূমি রাজস্ব। এই দুটো হচ্ছে তোমার মানে আহমেদাবাদে, এই গুজরাটে। এই বিপ্লবী নেটওয়ার্ক, এটা ছোট্ট করে দেখায়। সাউথ, উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা থেকে দেখো লন্ডন, হ্যাঁ, মদনলাল দিংরা, এদের এদের একটা ইয়ে ছিল, বিপ্লবী একটা বিশাল, ভারতবর্ষের বাইরে এরা কিন্তু লর্ড কার্জনকে হত্যা করেছিল। হ্যাঁ, মদনলাল দিংরার দ্বারা 1909 সালে লর্ড কার্জনকে হত্যা করেছিল। গদর পার্টি হয়েছিল, তোমরা জানো, এইটা মনে রাখবে, গদর পার্টি। এই কামাগা তোমার ইনসিডেন্ট বলে এটাকে, 1914 সালে কানাডায়, হ্যাঁ, মানে ইমিগ্রান্ট ছিল, ইন্ডিয়ান ইমিগ্রান্ট ছিল, তাদের দ্বারা হয়েছিল এটা। গদর পার্টি কিন্তু এটা তৈরি, গদর পার্টি একটা রাজনৈতিক ইয়ে আর অর্গানাইজেশন, যেটা ভারতের বিপ্লবীরা তৈরি করেছিল প্রবাসে, ঠিক আছে? আর বাংলাতে যুগান্তর, অনুশীলন সমিতি, প্রাথমিক বিপ্লবী সংগঠন, আলিপুর বোমা হামলা, এগুলো বাংলাতে হয়েছিল সেই সময়। আমরা এগুলো জাস্ট এগুলো দেখে নাও, যারা হিস্ট্রি এটা ভালো বাসনা বা পড়তে ভালো লাগে না, তাদের জন্য সব করে করা আছে। এগুলো তো আমরা এমসিকিউতে যাবো। হোম রুল হোম রুল লীগ মুভমেন্ট হয়েছিল কত সালে? 1916 সালে। অ্যানিবেশন অ্যান্ড বাল গঙ্গাধর তিলক,
স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, এটা বালগঙ্গাধর তিলক বলেছিল। এরপরে চলে আসছে সংবিধান। সংবিধানের তিনটি ফান্ড তোমরা জানো, কনসলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট এন্ড হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। ঠিক আছে, কোনটা কততে আছে এর আগে বহুবার আলোচনা হয়েছে। 266, 267, 266(2) আর 267। ঠিক আছে, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এরপরে আসছে কি, এই দুটো হচ্ছে চার্জ, এইটা তো আমরা আগে আলোচনা করেছি। তারা কনসলিডেটেড ফান্ড, এটা হচ্ছে সংসদ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে। পাবলিক অ্যাকাউন্টটা কিন্তু জনগণের টাকা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রভিডেন্ট ফান্ড, সূর্য সঞ্চয়, এগুলো থাকে। হ্যাঁ, আর হচ্ছে তোমার আকস্মিক যেটা, তবে কন্টিনজেন্সি ফান্ড, এটা তোমার হচ্ছে আনফরসিন এক্সপেন্ডিচারের জন্য রাষ্ট্রপতির হাতে থাকে। ভূমিকম্প হলো, খরা হলো, তখন এই টাকাতে খরচা করে। এরপর হচ্ছে আর্থিক পরিকাঠামো ও ট্যাক্স। ঠিক আছে, রাষ্ট্রপতি, সংসদ, রাষ্ট্রপতি এটা কি করে, এখানে কিন্তু আর্থিক কাঠামো বলতে কিন্তু আমাদের মানি বিল থেকে শুরু হচ্ছে। মানি বিল না, মানি বিল আগে থেকে, মানি বিল ডেফিনেশন তো মানি বিলে এন্ডোর্সমেন্ট করে স্পিকার। ঠিক আছে, মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে, মানি বিল 210-এ আছে। ঠিক আছে, বাজেট কত, বাজেট আছে তোমার 212-তে আছে। ঠিক আছে, বাজেট কি কি বলা বলতো, আমরা বাজেট বলছি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় বাজেট। ক্যাগ, হ্যাঁ, 101 হচ্ছে সিএজি, কম্পিউটার জেনারেল অফ ইন্ডিয়া। এতে এটা নিয়োগ করা হয়। এটা তার ক্ষমতা, কর্তব্য করার লেখা আছে 6 বছরের নিয়োগ হয়, অথবা 65 বছর, যেটা আগে হবে। আর এতে সঞ্চিত তহবিল, আকস্মিক তহবিল অডিট করে। কিসের অডিট করে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অডিট করে। আর্টিকেল 150 অনুসারে ক্যাগ কি করে, রাষ্ট্রপতি সেটাকে একটা পিএসসি হচ্ছে 22 জনের একটা মেম্বারের কমিটি। পিএসসি এটা 22 জনের মধ্যে থাকে, 15 জন থাকে লোকসভার মেম্বার আর 7 জন থাকে রাজ্যসভার মেম্বার। আর পিএসসি যিনি চেয়ারম্যান হন, তিনি কিন্তু বিরোধী দলের বিরোধী দল থেকে হন। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার নীতি নির্ধারণ, এটা আমরা জানি। ফিনান্স কমিশন দেখে নাও, ফিনান্স কমিশন। ঠিক আছে, এটা হচ্ছে 280-তে আছে, 280 আর্টিকেল আছে। 5 বছরের জন্য, 5 বছরের জন্য এদের কাজ থেকে গ্রাউন্ড ইন এড, অর্থাৎ রেকমেন্ডেশন করা। আচ্ছা, নীতি আয়োগটা, নীতি আয়োগ তো জানো, এটা শুরু হয়েছে 2015 সাল থেকে। চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী, আর গভর্নিং বডিতে আছেন প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্য কি, কোঅপারেটিভ ফেডারেলিজম, মানে কোঅপারেটিভ ফেডারেলিজম মনে রাখবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উচ্চতম দেখো, উচ্চতম সিংহের নাম কি? সান্তাকাপু। উচ্চতম সিংহের নাম সান্তাকাপু। আর্দ্রতম জায়গা কোথায়? ঠিক আছে, আলিপুরদুয়ার সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল। আলিপুরদুয়ার হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল। আর দার্জিলিং হচ্ছে, দার্জিলিং রাজ্যের একমাত্র হিল স্টেশন আছে। দার্জিলিং হিল স্টেশন। সীমানা, অর্থকে দেখা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, পশ্চিমবাংলা যদি যায়, যে এটা যে কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার ভেতর দিয়ে গেছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারকে স্পর্শ করেছে। আর এই কর্কটক্রান্তি রেখা কিন্তু সরা একটা কোশ্চেন আসে অনেক সময়, যে কর্কটক্রান্তি রেখা কটা রাজ্যের ভিতর দিয়ে গেছে? 8টা রাজ্যের ভিতর দিয়ে গেছে। কার কার রাজ্যের ভিতর দিয়ে গেছে? দেখো, গুজরাট, আমি লিখছি গুজরাটের ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, গুজরাটের পরে রাজস্থানের ভিতর দিয়ে গেছে, গুজরাটের পরে রাজস্থানের ভিতর দিয়ে গেছে। তারপর মধ্যপ্রদেশের ভিতর দিয়ে গেছে, মধ্যপ্রদেশ থেকে এটা ছত্তিশগড়ের ভিতর দিয়ে গেছে। তারপর একটা ঝাড়খণ্ডে গেছে, ঝাড়খণ্ডের ভিতর দিয়ে গেছে। তারপর ঝাড়খণ্ড থেকে চলে গেলে তোমার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তারপর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশের দিকে গেছে, বাংলাদেশকে লিখবো না। ঠিক আছে, ত্রিপুরা গেছে, আর ত্রিপুরা গেছে, আর হচ্ছে মণিপুর গেছে।
নাগাল্যান্ড নিচে, এটা হলো নাগাল্যান্ড। ঠিক আছে, এইগুলো আটটা রাজ্যের ভিতর দিয়ে গেছে। উপকূল হচ্ছে ভারত পশ্চিমবাংলার সবচেয়ে বড় উপকূল হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সর্বদক্ষিণ জেলা, রাজ্যের সর্বদক্ষিণ জেলা। নদী, উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের নদী দেখো তোর্ষা, উত্তরবঙ্গের দুঃখ বলা হয়, তোর্ষাকে উত্তরবঙ্গের দুঃখ বলা হয়। তিস্তা, সিকিম হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে তিস্তা ব্যারেজ জলপাইগুড়িতে অবস্থিত। মহানন্দা নদীর অপর নাম। গঙ্গা শাখা নদী কলকাতা উত্তরে অবস্থিত। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর। সুন্দরবন দ্বীপ হচ্ছে ভারতের হুগলি। এগুলো আমি সংক্ষেপে দিয়েছি, এগুলো হচ্ছে তো এমসিকিউ আছে। দামোদর নদী, হ্যাঁ, ডিবিসি ব্যারেজ আছে ঝাড়খণ্ডের, ডিবিসি ব্যারেজটা ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড প্লাস ওয়েস্ট বেঙ্গল মিলে করা হয়েছে। মোরাক্কি রাজমহল পাহাড় থেকে উৎপত্তি হয়েছে অজয় ভাগীরথীর উপনদী। ভাগীরথীর উপনদী কোনটা? অজয়। অনেক উপনদী আছে। এরপর চলে এসে লাস্ট স্টেজটা, এখানে আমরা অর্থনৈতিক ভূগোল মৃত্তিকা সম্পদ। চা হচ্ছে সর্বাধিক চা উৎপাদনকারী জেলা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং আনারস চাষের জন্য বিখ্যাত। জলপাইগুড়ি উত্তরবঙ্গ প্রবেশদ্বার ও আনারস চাষের জন্য বিখ্যাত। ঠিক আছে, গাঙ্গেয় সমভূমি পলি মাটি দ্বারা গঠিত। প্রধান ফসল হচ্ছে ধান। ঠিক আছে, প্রধান রবি হচ্ছে গম, রবি শস্য হচ্ছে গম। পূর্ব বর্ধমান হল পশ্চিমবঙ্গের ধানের, পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়। পূর্ব বর্ধমানকে বর্ধমান বলতো, যেহেতু চাষবাসটা বর্ধমানটাকে দুই ভাগে ভাগ করা যায়, বর্ধমানটাকে দুই ভাগে ভাগ করা যায়। পূর্ব বর্ধমানটা হচ্ছে তোমার ধান চাষের জন্য, আর পশ্চিম বর্ধমানটা হচ্ছে পোল্ট্রি, তার কারণ কলকারখানা দুর্গাপুর অঞ্চল, আসানসোল হচ্ছে পোল্ট্রি অঞ্চল এটা। ঠিক আছে, রাঢ় অঞ্চল হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা, রানীগঞ্জ হলো প্রধান কয়লা কেন্দ্র, পুরুলিয়া ল্যাটেরাইট মালভূমি, ছৌ নাচের জন্য বিখ্যাত। উপকূল ও সুন্দরবন, লবণাক্ত মৃত্তিকা রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, জীব বৈচিত্র্যের জন্য ইউনেস্কো হেরিটেজ বলা, মানে একে হেরিটেজ করেছে। আর সাগরদ্বীপ একটা বৃহত্তম নদীদ্বীপ, সাগরদ্বীপ হচ্ছে বৃহত্তম নদীদ্বীপ, কাকদ্বীপ প্রধান শুষ্ক মৎস্য বন্দর। ঠিক আছে, কাকদ্বীপ হচ্ছে প্রধান মৎস্য বন্দর। এইগুলো ছবির আকারে দেওয়া হয়েছে যাতে তোমাদের মাথার মধ্যে ঢোকে, বেশি প্রিন্টেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইখানে আমার এই জিনিসগুলো আলোচনা হলো, সংক্ষেপে দেখে নাও কি কি আলোচনা করা হলো। এরপরে আমরা চলে যাবো এমসিকিউ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো এমসিকিউ তে। 22 মিনিট হয়েছে, এমসিকিউটা হয়তো আরো 22 মিনিট লাগতে পারে। এমসিকিউ আমরা এখানে অনেকগুলো এমসিকিউ আছে, 21 পৃষ্ঠা এমসিকিউ আছে, আমরা খুব তাড়াতাড়ি মধ্যে আলোচনা করে দেবো। ঠিক আছে, এমসিকিউ তে চলে যাচ্ছে। দেখো, যেগুলো আমরা ওখানে আলোচনা করলাম, এগুলো ওই প্রশ্নগুলো এখানে এমসিকিউ আকারে আছে। হ্যাঁ, কোশ্চেন কত থেকে কত আছে, 1 থেকে 50 কোম্পানি আর ফিনান্স থেকে দেওয়া আছে। ন্যাশনাল মুভমেন্ট 51 থেকে 100 পর্যন্ত আছে। কনস্টিটিউশন আছে 101 থেকে 150, আর জিওগ্রাফি আছে 151 থেকে 200। এই প্রশ্নগুলো আমাদের আগে আলোচনা হয়ে গেছে। এই এই আলোচনাগুলো আমরা এখানে এখানে আসছি। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, কোর স্ট্যান্ডার্ড শিডিউল, এই জিনিসগুলো আমি আলোচনা বাংলায় আলোচনা করেছি। ঠিক আছে, এরপর চলে এসো আমরা আমাদের কোম্পানি ডিফাইন আন্ডার কোম্পানি। কোম্পানির সংখ্যা কত, কোম্পানি একটা কথায় দেওয়া আছে। হ্যাঁ, কোম্পানি ইজ এ কোম্পানি, কোম্পানি ইজ এ কোম্পানি, এই কথাটা আছে তোমার সেকশন 2 সাবসেকশন 20। 2 নম্বর কি, নট স্ট্যাচুটরি বুক, ক্যাশ বুক স্ট্যাচুটরি বই নয়। অ্যানুয়াল রিটার্ন দেখো আমি সব পড়ে এসেছি, 92 মুখস্থ হয়ে যাবে তাই না, 92 এটা। হ্যাঁ, আর এই 88, 96, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। ইস্যু অফ শেয়ারস এট প্রাইস লোয়ার দেন ফেস ভ্যালু। হ্যাঁ, ডিসকাউন্ট, এটাকে ডিসকাউন্ট বলে, কিন্তু ডিসকাউন্ট কিছু করা যাবে না। সেকশন কততে বলেছিলাম, 53, ডিসকাউন্টের রেস্ট্রিকশন আছে। ফরফিটেড শেয়ার issued at a discount, discount should not exceed কি amount of forfeited. হ্যাঁ, 5 নম্বর কি, শেয়ারস ইস্যু টু প্রমোটার ফর সার্ভিসেস, কি জন্য,
কনসেশন আদার দেন ক্যাশ দেওয়া যেতে পারে। শেয়ার ইস্যু টু প্রমোটার্স ফর সার্ভিসেস, কনসেশন আদার দেন ক্যাশ। pro rata allotment means allotted proportion to application. Pro rata allotment means হচ্ছে allotted in proportion to application. Sweet equity shares issued to employees and directors. আর হয়ে গেল 9 কি আছে, বোনাস শেয়ার ইস্যুড আউট অফ ফিক্সড রিজার্ভ সিকিউরিটি প্রিমিয়াম, বোনাস শেয়ার, হ্যাঁ, বোনাস শেয়ার রিজার্ভ এন্ড সিকিউরিটি প্রিমিয়াম। 10 rights share issued to existing shareholder. Underwriting commission on share is revenue expense. Underwriting commission দেওয়া আছে revenue expense. Liability of underwriter is a firm underwriting is এটা কি fixed quantity only. Liability of underwriter in firm underwriting is fixed quantity only. বলেছে redemption preference share governed by the section 55, ঠিক আছে, redemption preference share টা যে 55 মনে রাখবে। কোম্পানি অ্যাকাউন্টস এরপর 14 থেকে 26 কোশ্চেন আছে। বাইব্যাক হচ্ছে সেকশন 68, বাইব্যাক হচ্ছে সেকশন 68। ডিবেঞ্চার্স রিডিম আউট অফ প্রফিট অর ক্যাপিটাল, ডিবেঞ্চার্স রিডিম আউট অফ প্রফিট অর ক্যাপিটাল, দুটো থেকে, প্রফিট থেকে দেওয়া যায়, ক্যাপিটাল থেকে দেওয়া যায়, যেহেতু ওটার মধ্যে ক্যাপিটাল থেকে আসে টাকাটা। গুডউইল এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, আমরা আগে এই জিনিস বললাম। সুপার প্রফিট অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ক্যাপিটালাইজ ভ্যালু অফ বিজনেস, এভারেজ প্রফিট বাই নর্মাল রেট ইনটু 100। ক্যাপিটালাইজ ভ্যালু অফ বিজনেস মানে হচ্ছে এভারেজ যত হয়েছে, যত আমার এভারেজ প্রফিটটাকে এভারেজ করবো, নর্মাল রেট দিয়ে ডিভাইড করবো, আর 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করলে আমার ক্যাপিটালাইজ ভ্যালু অফ বিজনেস বেরিয়ে যাবে। ইন্টেন্সিভ ভ্যালু অফ শেয়ার বেসড হচ্ছে নেট অ্যাসেট। আর্নিং রিয়েল মেথড ভ্যালু শেয়ার এর আর্নিং ক্যাপাসিটি। কাম ডিভিডেন্ড মিন্স ডিভিডেন্ড ইনক্লুডেড, কাম ডিভিডেন্ড মিন হচ্ছে ডিভিডেন্ড ইনক্লুডেড, এটা শেয়ার কেনা বেচার সময় এগুলো হয়। কাম ডিভিডেন্ড এন্ড তোমার শেয়ার ছাড়া মানে ইন্টারেস্ট ছাড়া বা ডিভিডেন্ড ছাড়া, ডিভিডেন্ড সহ, এটা ডিভিডেন্ড কাম ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড ইনক্লুড করা আছে। এক্স ডিভিডেন্ড আর কাম ডিভিডেন্ড, এক্স ডিভিডেন্ড আর কাম ডিভিডেন্ড। এক্স ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ড নেই ওর মধ্যে, এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট যেরকম বলি। এক্স ডিভিডেন্ড হচ্ছে ডিভিডেন্ড এক্সক্লুডেড। এএস ইন ইন্ডিয়া ইস্যুড বাই আইসিএআই, এস হচ্ছে আইসিআই ইস্যুড করে। এই যে নতুন এস গুলো এসেছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো বিভিন্ন সময় হচ্ছে, সেটা উপরে আমি একটা ভিডিও করেছিলাম। এস গুলো কত সাল থেকে, সেই 1977-এ এসবি ফর্ম করেছে, সেখান থেকে আইসিআই কিভাবে এস গুলো ইস্যু করছে। IFRS issued by ISB, আমাদের IFRS এর জন্য ISFC কে কনভার্জন করে আমরা কি তৈরি করেছি, ইন্ডিক্স। মেইন বেনিফিট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউনিফর্মিটি ইন অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডিল করে কি মনে আছে? ডক্টর RMP, measurement, revenue recognition, measurement, presentation and disclosure, Dr. RMP. Schedule 3 applicable to company only, individually company only of the same, এদের জন্য আলাদা আছে, কিন্তু শিডিউল 3 হচ্ছে কোম্পানিজ জন্য, শিডিউল 3 কোম্পানিজ নন কোম্পানির জন্য আছে, ঠিক আছে, NBFC এর জন্য আছে। কোম্পানি অ্যাকাউন্টস আবার আছে, প্রশ্নগুলো আছে। প্রপোজ ডিভিডেন্ড শোন ইন ব্যালেন্স শিট, এটা মনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রপোজ ডিভিডেন্ড যেটা হয় সেটা ব্যালেন্স শিটে কোথায় দেখানো? কারেন্ট লায়াবিলিটি। ডিভিডেন্ড প্রপোজ হয়ে গেছে, কারণ আমি রিজার্ভে দেখাতে পারবো না, আমার কারেন্ট লায়াবিলিটি দেখাতে হবে। সেটাকে সরিয়ে দিয়ে যত আবার পার্সেন্টেজ ডিভিডেন্ড ডিভাইড হয়েছে, সেখান থেকে আমি রিজার্ভ থেকে মাইনাস করে সেটা আমার কারেন্ট লায়াবিলিটি নিয়ে চলে আসতে হবে।
managerial remuneration governing Article 197 transfer to general reserve made from profit or loss account. general reserve আমরা ট্রান্সফার কি করি, আমরা সেটাকে সরিয়ে দিই প্রফিট এন্ড লস থেকে সরাই, ঠিক আছে। আচ্ছা, profit or loss account pivot under schedule 3, amalgamation, nature of merger, at least 97% shareholder continue, না এটা ভুল আছে গো, অ্যানসারটা ভুল আছে। নেচার অফ মার্জার হবে 90% হবে, হ্যাঁ অ্যানসারটা ভুল আছে, এটা 90% হয়। অ্যামালগেমেশন নেচার অফ মার্জার হচ্ছে 90%। নেচার অফ পারচেজ আর নেচার অফ মার্জার দুটো আছে। মার্জার যদি 90%, অর্থাৎ তখনই মার্জার ভাববো যে একটা কোম্পানি আরেকটার সাথে মার্জ হয়ে যাচ্ছে যদি, হ্যাঁ যে কোম্পানিটা মার্জ হচ্ছে সেই কোম্পানিটা 90% শেয়ার হোল্ডার, হ্যাঁ কি করে কন্টিনিউ করে, ওই শেয়ার হোল্ডার থাকে ওখানে, তবেই হবে সেটা, নাহলে কিন্তু হবে না। এটা 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 75% যদি হয়ে এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ অ্যান্সারটা ভুল হয়ে গেছে। পারচেজ কনসিডারেশন ক্যালকুলেটেড বাই বোথ এ এন্ড বি, নেট অ্যাসেট মেথড, নেট পেমেন্ট মেথড, দুটো নেট অ্যাসেট মেথড, নেট পেমেন্ট মেথড, ঠিক আছে। এই দুটো মেথড আছে। একটা নেট অ্যাসেট মেথডটা কি, টোটাল হচ্ছে অ্যাসেটের পরিবর্তে যেটা পাওয়া যাচ্ছে অ্যাসেট, আর নেট পেমেন্ট মেথড হচ্ছে যে শেয়ার হোল্ডাররা কি পাচ্ছে, কে পাচ্ছে কি পাচ্ছে, শেয়ার হোল্ডার পেমেন্ট কত টাকা পেমেন্ট দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইন্টারনাল রিকনস্ট্রাকশন মিন রিঅর্গানাইজেশন অফ দ্য ওন ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল রিডাকশন রিকোয়ার্স অ্যাপ্রুভাল অফ কোর্ট অর ট্রাইব্যুনাল। ক্যাপিটাল রিডাকশন মানে এটা হচ্ছে ক্যাপিটাল রিডাকশন করছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন করতে গেলে আর কিন্তু কোর্ট বা ট্রাইব্যুনালের পারমিশন লাগবে সেই কোম্পানি। ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার shown as asset, discount on issue of debenture shown as asset, premium on redemption of debenture is capital loss. আমি যদি যে কোনো প্রিমিয়াম আমি যদি দিয়ে যাই, আমি টাকাটা এক্সট্রা দিচ্ছি, কারণ আমার ক্যাপিটাল লস হয়েছে, রিডেমশন অফ ডিবেঞ্চার আমার ক্যাপিটাল লস হচ্ছে। সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যান বি ইউজ ফর রাইটিং অফ প্রিমিয়ারি এক্সপেন্স। আর কি বলতো, সিকিউরিটি আর্টিস্ট অ্যাপ্লাই করে বাইব্যাকে করা যায়, বাইব্যাক, হ্যাঁ বাইব্যাকে কিন্তু তোমার ইয়ে করা যায়, সিকিউরিটি প্রিমিয়াম ইউজ করা যায়, ঠিক আছে। আর কি করে রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্স। আচ্ছা, DRR স্ট্যান্ড ফর ডিবেঞ্চার রিটেনশন রিজার্ভ, সরি, হ্যাঁ এইটা হচ্ছে ডিবেঞ্চার রিটেনশন রিজার্ভ, একটা রিজার্ভ করা হয় ডিবেঞ্চারকে রিডেমশন করার জন্য, রিজার্ভ তৈরি করা হয়। ডিবেঞ্চার ইন্টারেস্ট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, ডিবেঞ্চার ইন্টারেস্ট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। ফরফিচার অফ শেয়ারস রেজাল্ট ইন কি করে ক্যাপিটাল প্রফিট দেয়, হ্যাঁ ফরফিচার অফ শেয়ার ক্যাপিটাল প্রফিট দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট, যেহেতু ক্যাপিটালটা আমার ক্যাপিটাল থেকে সরে যাচ্ছে আর ক্যাপিটাল থাকছে না, ঠিক আছে, সেটা আমার ক্যাপিটাল প্রফিটে চলে যাবে, অন্য রিজার্ভে চলে যায়, ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে, ঠিক আছে। রিইস্যু ফরফিটেড শেয়ার অ্যাট প্রিমিয়াম ট্রান্সফার টু ক্যাপিটাল সিকিউরিটি প্রিমিয়াম। রিইস্যু অফ ফরফিটেড শেয়ার প্রিমিয়াম যদি করি ট্রান্সফার টু সিকিউরিটি প্রিমিয়াম। আচ্ছা, ফেয়ার ভ্যালু অফ শেয়ার, এভারেজ অফ ইন্ট্রিনসিক অ্যান্ড আর্নিং ভ্যালু। এমসিকিউ গুলো মনে রাখবে, বারবার দেখবে, মনে থেকে যাবে, কনসেপ্ট থেকে পড়বে, বই থেকে পড়বে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ম্যান্ডেটরি ফর অল এন্টারপ্রাইজ, পাবলিক কোম্পানিজ, প্রাইভেট কোম্পানি, অল এন্টারপ্রাইজ, হ্যাঁ সকলের জন্য এস লাগবে। পারচেজ কনসিডারেশন ডাজ নট ইনক্লুড ক্যাশ পেড, শেয়ার ইস্যু, ডিবেঞ্চার ইস্যু, ডেট ক্রেডিটার টেকেন ওভার, না ডেট ক্রেডিটার টেকেন তো পারচেজ কনসিডারেশন আসবে না, হ্যাঁ ক্যাশ টাকা দিতে পারে, শেয়ার ইস্যু করতে পারে, ডিবেঞ্চার ইস্যু করতে পারে, কাদেরকে দেবে গেল কি শেয়ার হোল্ডারকে, শেয়ার হোল্ডারকে যেটা দেবো সেটা আবার পারচেজ কনসিডারেশন আসবে, কিন্তু ডেট ক্রেডিটার টেকেন ওভার করলে কিন্তু সেটা আসবে না, ডেট ক্রেডিটার টেক ওভার যদি করি আমি সেটা আসবে না পারচেজ কনসিডারেশন। রিজার্ভ ক্রিয়েটেড ফ্রম ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ ক্রিয়েটেড ফ্রম ক্যাপিটাল প্রফিট সেটা ক্যাপিটাল রিজার্ভে যায়। কলস ইন এরিয়ার ডিডাকশন ফ্রম দ্য শেয়ার ক্যাপিটাল, কলস ইন এরিয়ার আমার যখন আমরা ব্যালেন্স শিট করি তখন কিন্তু ওই
টোটাল ক্যাপিটাল যেটা যেটা আছে সেখান থেকে আমরা কল শীট এরিয়া 100 টাকা ধর আমার 100 টাকার ক্যাপিটাল অলরেডি আছে, আমি পেয়েছি যেটা, কিন্তু এখনো কল শীট এরিয়ার আমার হয়তো 10 টাকা আছে, 10 টাকা মাইনাস করে আমার 90 টাকা আমার থাকবে, যেতে থাকে কল এরিয়া আমার ডিডাকশন করে শেয়ার ক্যাপিটাল থেকে ডিডাক্ট করে দিতে হবে। কল ইন অ্যাডভান্স কারেন্ট লাইব্রেরি, কিন্তু কল ইন অ্যাডভান্সটা রিফান্ডেবল, ঠিক আছে, সেটা কিন্তু আমার কারেন্ট লাইব্রেরি। প্রিলিমিনারি এক্সপেন্সার, হ্যাঁ এটা ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার্স আন্ডার সিকিউরিটি প্রিমিয়াম। গুডউইল রিটেন অফ ট্রান্সফার টু, গুডউইল যদি আমি রাইট অফ করি তাহলে কিন্তু আমাকে কোথায় কি করতে হবে, রাইট অফ করলে পিএলএ নিয়ে যেতে হবে, পিএলএ আমাকে গুডউইলটাকে পিএলএ আমাকে রাইট অফ করলে সেখানে পিএলএ ডেবিট করতে হবে। এরপর চলে আসছি আমরা দেখো হিস্ট্রিতে, ঠিক আছে, আমরা হিস্ট্রিতে চলে আসছি। হিস্ট্রির এই বিষয়গুলো আমার আলোচনা হয়েছে, এটা এমসিকিউ দেখবো, এই বিষয়গুলো আমরা আলোচনা হয়েছে বাংলাতে, এটা এমসিকিউ দেখবো। পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল লর্ড কার্জনের আমলে। পার্টিশন অফ বেঙ্গল ইফেক্ট অন কোন তারিখ থেকে হয়েছিল? 16ই অক্টোবর 1905 সালে। 16ই অক্টোবর 1905 সালে। এই দিনটা কি বলতে পারবে? দেখো তো মনে করে এই দিনটা কি জিনিস। হ্যাঁ, এটা রাখি বন্ধন। হ্যাঁ, এটা হচ্ছে রাখি বন্ধন। এটা হচ্ছে রাখি বন্ধন 16ই অক্টোবর। রাখি বন্ধন কে করেছিল গত 16ই অক্টোবরে? রাখি বন্ধন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী মুভমেন্ট রেসপন্স টু পার্টিশন অফ বেঙ্গল। স্বদেশী মুভমেন্টটা কিস থেকে এসেছিল? কার সাথে সংযুক্ত? পার্টিশন অফ বেঙ্গলের সাথে। এলবার্ট বিট কত সালে হয়েছিল? এলবার্ট বিট হয়েছিল 1882 সালে, ঠিক আছে। পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে 1905 সালে, ঠিক আছে। জালিয়ানওয়ালা হচ্ছে 1919 সালে। মন্টেগু চেঞ্জ কোড হচ্ছে ডিক্লারেশন হচ্ছে 1909 সালে। মন্টেগু ডিক্লারেশন, মন্টেগু মিন মলডাম, এটা 1919 সালে। এটাও বয়কট ওয়াজ পলিটিক্যালি প্রমিনেন্ট ডিউরিং, বয়কটটা ছিল এই সময়টাতে বয়কটটা। হ্যাঁ, মুসলিম লীগ ঢাকায় হয়েছিল 1906 সালে। মুসলিম লীগ ফাউন্ডেড অ্যাট ঢাকা। আইএনসি সেশন স্পিড, আইএনসি মডারেট এক্সচেঞ্জে ভাগ হয়ে গিয়েছিল আইএনসি অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস ও সুরাট কংগ্রেস 1907 সালে, ঠিক আছে। সুরাট স্প্লিট মেনলি বিটুইন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট। স্বরাজ্যে পাত্র কি হয়েছিল? বাল গঙ্গাধর তিলক। আইএনসি সেশন অ্যাডপ্টিং স্বরাজ এজ আ গোল, কলকাতায় সেশন 1906 সালে। ব্রিটিশ ডিভাইডেড অ্যান্ড রুল রিফ্লেক্ট রিফর্মে কি করেছিল? হিন্দু মুসলিমদের জন্য আলাদা ইলেকট্রাল তৈরি করেছিল, মুসলিমদের জন্য আলাদা ইলেকট্রাল তৈরি করেছিল। তার জন্য রুল অ্যান্ড ডিভাইড বলা হয়। হিন্দু ও মুসলিমের সাথে বিভেদ শুরু করে দিয়েছিল এখান থেকে। পার্লামেন্টারি রিফর্মস known as গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। কন্ট্রোভার্সিয়াল প্রভিশন ফর 1909 রিফর্মস থেকে সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, যেটা আমি বললাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ন্যাশনাল মুভমেন্ট, আলিগড় বোম মামলা, ঠিক আছে, এটা হচ্ছিল বেঙ্গলে। আলিপুর তো বেঙ্গলি জানেন, সবাই পারবে এটা। আচ্ছা, যুগান্তর ওয়াজ প্রাইমারিলি অ্যাজ রেভলিউশনারি গ্রুপ, যুগান্তর। অনুশীলনী সমিতি অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল রেভলিউশনারি মুভমেন্ট। অনুশীলনী সমিতি হচ্ছে বাংলা বিপ্লবীদের সাথে সংযুক্ত ছিল, বাংলায় অনুশীলনী সমিতি ছিল। ঢাকায় এটা তৈরি হয়েছিল। যতীন্দ্রনাথ সেন এটা করেছিলেন। অ্যাসোসিয়েট কার্জন অ্যাসাসিনেট কার্জন ওয়াইলিকে কি অ্যাসাসিনেট করেছিল? মদনলাল ধিংরা 1909 সালে। কার্জন অ্যাসাসিন অফ কার্জন ওয়াইলি টুক প্লেস অ্যাট লন্ডন। গদর পার্টি কোথায় হয়েছিল? কানাডাতে। গদর পার্টি ফাউন্ডেড বাই ইন্ডিয়ান রেভলিউশনারিস্ট অ্যাব্রোড, যারা ভারতবর্ষের বাইরে ভারতীয় বিদ্রোহী হয়েছিল তারা এটা ফাউন্ডেশন করেছিল, গদর পার্টি। গদর পার্টিটা হয়েছিল আমার যতদূর মনে পড়ছে 1915 সালে, গদর পার্টি।
ক্যাপিটাল শিফটেড টু ক্যালকাটা টু দিল্লি হয়েছিল 1911 সালে। হ্যাঁ, 11 সালে লর্ড মিন্টোর সময়। হার্ডিং এনুমিলেন আচ্ছা, পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্সিং, এটা যে রিভোকেশন, পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে রিভোকেশন, মানে মানে রিভোকেশন 1911 সালে। কামাকাতুমারি ইনসিডেন্ট এটা রিলেটস টু ইন্ডিয়ান ইমিগ্রেন্টস টু ইন কানাডা। হোম রুল মুভমেন্ট শুরু হয়েছিল 1916 থেকে 18 এই সময়টাতে। অ্যানিবেশন, হ্যাঁ মনে রাখবে অ্যানিবেশন, এখানে মনে রাখবে অ্যানিবেশন। অ্যানিবেশন হোম রুল লিগ স্টার্টেড ইন অ্যানিবেশন দেওয়া আছে 16 সালে। ন্যাশনাল মুভমেন্ট, আরো প্রশ্ন আছে, আমরা 100টা করবো আজকে, সেটা করতে পারবো না। লখনৌ প্যাক্ট কত সালে হয়েছিল? 1916 সালে, কংগ্রেস এর মুসলিম লীগের মধ্যে। লখনৌ প্যাক্ট 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। লখনৌ সেশন, কংগ্রেস লীগ ইউনিটি, কংগ্রেস টিম বিফার হয়েছিল। কংগ্রেস লীগের মধ্যে ইউনিটি এবং কংগ্রেস রিইউনিয়ন। এই যে 1960 সালে যে কংগ্রেসটা ভেঙে গিয়েছিল সুরাট এবং সুরাট কংগ্রেসে, তোমার নরমপন্থী চরমপন্থী তাদের রিইউনিফিকেশন করার জন্য এটা হয়েছিল। মন্টেগু ডিক্লারেশন হয়েছিল 1917 সালে। রেসপন্সিবল লং টার্ম গোল, একটা লং টার্ম গোল রাখতে হবে যে রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করতে হবে। ফার্স্ট মাস মুভমেন্ট লেড বাই গান্ধীজি। গান্ধীজি প্রথম মুভমেন্ট কত হলো? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ বিহারে হয়েছিল 1917 সালে। চম্পারণ সত্যাগ্রহ ইন্ডিগো ছিল, কিন্তু মনে রাখবে নীল বিদ্রোহ ছিল একটা। চম্পারণ সত্যাগ্রহ 17 সালে নীল বিদ্রোহ ছিল, নীল কালটিভেটার। ঠিক আছে, আচ্ছা এটা আহমেদাবাদ হবে, আহমেদাবাদ বিল স্ট্রাইক হয়েছিল ইন্ডিগো কালটিভেটার। না, এটা বিল ওয়ার্কার হবে, এটা বিল ওয়ার্কার। আহমেদাবাদে মিল স্ট্রাইক লঞ্চ, প্রশ্নটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা হবে মিল ওয়ার্কার। ঠিক আছে, এই প্রশ্নটা বাদ দিতে, এই যে প্রশ্নটা এসছে। রাওলাট অ্যাক্ট পাসড ইন ডিভিশন অফ ল্যান্ড রেভিনিউ আর ইলেকট্রেট। রাওলাট কি জন্য পাস হয়েছিল? ল্যান্ড রেভিনিউ রেমিশন করার জন্য আর ইলেকট্রোড তৈরি করার জন্য। ইলেকট্রোড মানে সেপারেট ইলেকট্রোড। এরপর চলে আসে রাওলাট অ্যাক্ট ডেসক্রাইব অ্যাজ, অ্যাজ তো হয় না, ইন Dilemma Massacre, ডিটেনশন উইদাউট ট্রায়াল। না, এইটা হচ্ছে ভাইস ভার্সা হয়ে গেছে। ঠিক আছে, এই প্রশ্নটা এখানে চলে এসছে। এইটা হবে 1919 ভুল হয়েছে টাইপিং দিতে। আর এটা হচ্ছে এই অ্যান্সারটা বিটা এখানে আসবে। হ্যাঁ, ডিটেনশন উইদাউট ট্রায়াল, এটা রাজে থাকে। জেনারেল টুক প্লেস অ্যাট অমৃতসর। অফিসার রেসপন্সিবল ফর ফায়ারিং অফ জেনারেল ডায়ার। হান্টার কমিশন হয়েছিল, হান্টার কমিশন জানালাম মেসাকারে ইনভেস্টিগেশন করার জন্য হান্টার কমিশন তৈরি হয়েছিল ইনভেস্টিগেশনের জন্য। Tagore renounced knighthood due to জালানবাগের হত্যাকাণ্ডের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ত্যাগ করেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 অলসো মন্টেগু চেঞ্জড বলা হয়। মেজর ফিচার্স অফ 1990 ছিল দাওয়ার্চি, এটা দ্বৈত শাসন ছিল, বাংলায় বলে যাকে দ্বৈত শাসন। বাংলায় বলে দাওয়ার্চি মানে হচ্ছে দ্বৈত শাসন, ডুয়েল গভর্নমেন্ট। খিলাফত মুভমেন্ট, ট্রিটমেন্ট অফ টার্কি অ্যান্ড খালিফা। আলী ব্রাদার্স হচ্ছে সৈকত আলী অ্যান্ড মোহাম্মদ আলী। এই খিলাফত নামের সাথে যুক্ত ছিল যে আলী ব্রাদার্স, তার নাম হচ্ছে সৈকত আলী আর মোহাম্মদ আলী।
নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালে হয়েছিল মহাত্মা গান্ধী। এই সালে কিন্তু মনে 1922 সালে এটাকে উদ্যোগ করা হয়েছিল 22শে মার্চ। এই আন্দোলনটা 1922 সালে মার্চ মাসে এটাকে উদ্বোধন হয়ে গেছিল, মানে এটা সহনস আন্দোলন ছিল না, অংশ হয়ে গেছিল। আচ্ছা, ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড ফর নন কোঅপারেশন, জওয়াহরলাল অ্যাক্ট এন্ড জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা 1915 সালে। সেডিশন মিটিং অ্যাক্ট ইন্টেন্সিফাইড, এটাকে ইন্টেন্সিফাইড কখন হয়েছিল? 1905 থেকে 8। মেজর অবজেক্টিভ স্বদেশী মুভমেন্ট ছিল কি? প্রমোট ইন্ডিজিনিয়াস গুডস অ্যান্ড বয়কট ফরেন গুডস, ফরেন গুডসকে বয়কট করা, বিদেশি দ্রব্য বয়কট করা, দেশীয় প্রোডাকশনকে গ্রহণ করা। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এই যে গানগুলো তখন হয়েছিল এই সময়টাতে। হ্যাঁ, স্বদেশী মুভমেন্ট 1905 থেকে 1908 সাল পর্যন্ত স্বদেশী মুভমেন্ট বয়কট আর অ্যাসার্টিভ ন্যাশনালিজম হয়েছিল। আজকে হিস্ট্রি পর্যন্ত আমি শেষ করলাম। 100টা প্রশ্ন কালকে হবে, ঠিক আছে? তো আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এই ভিডিওটা দেখছো মন দিয়ে দেখো। আমি এবার তা দেখিয়ে দিই, আমি আবার কি কি আছে সেটা আবার দেখিয়ে দিই, এরপরে কি আছে। এর ফাইনান্স আমাদের আছে, ঠিক আছে? যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে যে প্রশ্নগুলো আছে দেখে না। এখানে কনস্টিটিউশনের নীতি নীতি আয়োগ পথসভা চালকগুলো, প্লেইং কমিশন, ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। পরের দিন আমি দেখাবো এগুলো। হ্যাঁ, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, সিএজি, এই অডিট, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে? তো আমি এটা আরেকটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করো এটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অনেক তোমরা ডিটেলস পাবে। পরবর্তীতে এটা ভরে রাখবো অনেকদিন, যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন আমার সাথে চলতে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এবং গুড নাইট।